জাহিদুর রহমানকে আপনার 2 থেকে 2.5 ঘন্টা কি 3-4 ঘন্টা মনে হয় হয়রানিমূলক তাকে ঢুকতে দেওয়া হয়নি। আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে প্রধানমন্ত্রী সকল কিছুর উপরে হচ্ছে নজরদারি করতে। মন্ত্রীর ক্ষমতাকে এমনি আপনারা ধরে বেঁধে রাখতে চান। এখন বলছেন যে এখানে উনি বলতে পারতেন। আজিজুল বাড়ি হেলাল ইজ মাচ মোর গ্রেটার দ্যান প্রতিমন্ত্রী। আমি এবার আসতে চাই আজিজুল বাড়ি হেলাল আপনার কাছে। আমরা বিরোধী দলের একটা মত শুনলাম যে একটু মিশ্র প্রতিক্রিয়ার কথা বলছেন। জাহিদুর রহমান উপদেষ্টা হিসেবে ওই ভারতে ঢুকতে পারছেন না এবং সেই সাথে আমরা দেখলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলে আসছেন অন্য ল্যান্ডপোর্ট থেকে। তাহলে এই যে মিসম্যাচের কথা বলছেন, এই ঘটনাটি দ্বারা, জাহিদুর রহমানের ঘটনাটি দ্বারা দ্বিপাক্ষিক সম্পর্কে আসলে কি প্রভাব ফেলছে? ভারত বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে? ভারত বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে তার থেকে আমি প্রথমে বলি একটু যে বাংলাদেশ কি বার্তা দিচ্ছে। দেখেন, আমাদের উপদেষ্টা, আমি সাইফুল ভাইকে ধন্যবাদ জানাই, উনি কারেক্টলি অ্যাসেস করেছেন। এইভাবে যদি সরকারি দল বিরোধী দল অন্তত দেশের কোশ্চেনে আমরা ইউনাইটেড থাকি, তাহলে আপনি প্রথমে যে কথাটা বললেন যে দেশ কি যেন দল বদলায়, ব্যক্তি বদলায়, মানুষের ভাগ্য কি বদলায়, মানুষের ভাগ্য বদলায়, খারাপ হয় অথবা ভালো হয়। তবে এখন যে স্টেট কথাটা সাইফুল ভাই বললেন, এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা উই আর ভেরি মাচ ইউনাইটেড ইন ফেভার অফ আওয়ার কান্ট্রির ইন্টারেস্ট। জাহিদুর রহমানকে আপনার 2 থেকে 2.5 ঘন্টা কি 3-4 ঘন্টা মনে হয় আপনার হয়রানিমূলক তাকে ঢুকতে দেওয়া হয়নি। পরে অবশ্য ঢোকার জন্য তারা আবেদন করেছিল, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেটা রিজেক্ট করে তিনি চলে আসছেন। এটা হলো আমাদের মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার স্থান। এবং আমার যেটা মনে হয় যে আপনি বলছেন যে দুই পক্ষের সম্পর্কের কি হবে, আপনি দেখেন যে উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যারি করেছিল না, কিন্তু যেহেতু সে হয়তো বা ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা নেয়নি, অনেকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেরি করে নিছে, আমিও তো 3-4 দিন আগে নিছি বা 5-7 দিন আগে নিয়েছি। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেয়নি, সে গ্রিন পাসপোর্টে সার্কের স্টিকার লাগিয়ে গিয়েছে। এখন আমার মনে হয় যে সার্কটা গঠন করার জন্য ভারতের একটা বিরক্তি আছে, কিন্তু বিরাগ ভাজন আছে সার্ক গঠনের জন্য। যে কিছুক্ষণ আগে আপনি সাইফুল ভাই বলতেছিলেন যে একই আকাশ দুই পক্ষের তথ্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েই মুভ করার কথা, এটা কি স্বাভাবিক নিয়ম নাকি নিয়ম বহির্ভূত কাজ হয়েছে? আপনার গ্রিন পাসপোর্ট যখন সে যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেই, তখন গ্রিন পাসপোর্টটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। যেহেতু সে লাল পাসপোর্ট নেয়নি, অর্থাৎ গ্রিন পাসপোর্টে সে সরকারি আমন্ত্রণে সেখানে গিয়েছে। আপনি যখন সরকারে থাকবেন না, সরকারের কোনো প্রতিনিধি হয়ে যখন যাবেন, তখন কিন্তু আপনি গ্রিন পাসপোর্টে যাবেন। আমিও জাতিসংঘে গিয়েছিলাম গ্রিন পাসপোর্টে, কারণ তখন আমি সরকারি লোক ছিলাম না। এটা বিষয় না। আমার কাছে বক্তব্য হলো যে আমার যে ধারণা যে ওই যে বললো যে বাংলাদেশের রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হাই কমিশনার দিল্লির, দুইটা দেশের লোকজনকে যদি এক করা যায়, আমরা এক আকাশের তলে বসবাস করি। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী একটা সুন্দর কথা বলেছেন, তাহলে কেন আমরা সার্কের সব দেশ এক হতে পারছি না ইউরোপীয় ইউনিয়নের মতো? অর্থাৎ এই সার্কের স্টিকারটাকে তারা কি অমর্যাদা করলো, যে সার্কের স্টিকার ভিসায় সে গিয়েছে। এবং এইটা হলো আপনার এই স্টিকার ভিসাটা কিন্তু সাধারণ দর্শনার্থীরা পায়, মানে পর্যটকরা পায় না, এটা বিশেষ ব্যক্তিরা পায় সার্কের এই স্টিকারটা। জাহিদুর রহমান একটা বিশেষ ব্যক্তি, তিনি সার্কেল স্টিকার ব্যবহার করে গিয়েছেন। কিন্তু দিল্লি ইমিগ্রেশন দেখেন, আমাদের অ্যাম্বাসেডর সেও কিন্তু আপনার বোর্ডিং ব্রিজ থেকে তাকে সম্বর্ধনা জানিয়ে নিয়ে আসছেন। ইমিগ্রেশনে শুধু এই ফাজলামিটা করলো। তখন তো বাংলাদেশে ওই যে বাংলাদেশ ফার্স্ট আমাদের যে স্লোগান, আমাদের যে কূটনীতি, আমরা সেটাকে বজায় রাখলাম যে আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, যেতে হবে এমন কোনো কথা না। যেই হয়রানিটা করালো এর একটা যথার্থ উত্তর দেয়া গেল। আর এর পাশাপাশি আর একটা বার্তা, এই সফরে নিশ্চয়ই আরো অনেকেই ছিলেন। I think he was alone. সে একাই গিয়েছিল আমার মনে। এটা হলো যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটা, ওটাকে আরও কেউ থাকতে পারে, কিন্তু হি ওয়াজ দ্য প্রাইম পারসন। তো এখন এখানে কিন্তু আপনি আরেকটা বার্তা পাবেন। অনেকে বলেন যে বর্তমান সরকার ইন্ডিয়া বায়াসড গভর্নমেন্ট, অনেকে বলেন ইন্ডিয়া বায়াসড। তার কি একটা প্রকৃত উত্তর গতকাল বা পরশুদিন পাওয়া গেল না, যে কে কার বায়াসড?
তাই না? তার কি এটা প্রকৃত উত্তর পাওয়া গেল না? তার মানে এতদিন সরকার নামে যে কথাগুলো বলা হতো অনুমান নির্ভর কথা বলা হতো। বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি তিনি তাদের আমন্ত্রণের একটা ইসে গিয়েছে, সেখানে এই হয়রানিটা করলো। আপনি বলতে পারেন যে জাহেদের পথে ব্যক্তিগত তাদের কোনো কিছু কন্টেন্ট বানায়, হয়তো তার বক্তব্য ভারতের বিরুদ্ধে অনেক সময় যায়, সেজন্য সে ঢুকতে দিল না। কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়ে আমাদের নাম পাঠিয়ে সেখানে জাহেদের নাম ছিল, আপনি তখন রিজেক্ট করতে পারতেন। অর্থাৎ ভারত যে ব্যবহারটা করলো এটা আমাদের সরকার ভালোভাবে নিল না এবং আউট অ্যান্ড আউট তাদেরকে রিজেক্ট করে আমরা ঠিকই দেশে ফিরে আসলাম। কারণ ওইটা আমাদের যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার যে নীতি, বাংলাদেশ ফার্স্ট যে নীতি, আমরা এটা প্রদর্শন করলাম। আরেকটা বিষয় যোগ করতে চাই যে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছিল নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবে, কিন্তু বিএনপি সরকার গঠন করার পর আমরা ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক দেখলাম না। অবশ্যই এই ইস্যুতে আপনি বলছেন যে সরকারের যে অবস্থান সেটি আপনি ব্যাখ্যা করেছেন ঠিক মতোই, কিন্তু আগের সরকার মানে আমি অন্তর্বর্তী সরকারের সাথে যদি এই সরকারের পার্থক্যটা বলি, তাহলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কতটুকু এগোলো বাংলাদেশ? শুনুন, ভারতের সাথে এখন যে সম্পর্ক, বিশেষ করে সীমান্তে পুশিন, আপনি এই জাহেরের ব্যাপারটা তো বললাম, পুশিন সমস্যাটা, এইটা কিন্তু আজকের সমস্যা না, এটা সেই রাজীব গান্ধীর আমল থেকে খুব সম্ভব 97-98 সাল থেকে বা তারও আগের থেকে এই পুশিন, আসামে যখন লোকজনকে পুশিন করে বাংলাদেশে পাঠানো হচ্ছিল তখন আমরা আবার পুশ ব্যাক করছিলাম। ঠিক ওই সময় কিন্তু কাঁটাতারের গল্প চলে আসলো, কাঁটাতার দেবে সারা বাংলাদেশের চারিপাশে, ওই 4000 কিলোমিটারের বাদবাকি কাঁটাতারটা এখন দিচ্ছে। এই পুশিনগুলো এতদিন কিন্তু আমাদের সরকারগুলো সেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এবার কিন্তু আমরা প্রতিহত করছি, প্রত্যেকটা পুশিন প্রতিহত করছে। অনেক 20 থেকে 25-50টা পরিবার এখনো খোলা আকাশের নিচে বসবাস করছে। তারা কোন দেশের নাগরিক, আমরা ফ্ল্যাগ বৈঠকের কথা বলেছি, তাদের শনাক্তকরণ কথা বলেছি কোন দেশের নাগরিক, কিন্তু তারা এইগুলো মানছে না। সুতরাং এখন আমাদের সাথে ভারতের এই যে প্রতিবেশী দেশ হিসাবে এইরকম ছোটোখাটো বা বড় যে কোনো ইস্যু নিয়ে এরকম আমি দেখলাম এই স্বাধীনতার পর থেকে এরকম চলছে। মাঝে মাঝে যখন আপনার বিশেষ করে শেখ হাসিনার সময় বিষয়টা ছিল অন্যরকম, তখন পুরো ভারতের একটা মানে ভারত ব্যাকড গভর্নমেন্ট, অর্থাৎ সব কিছু মেনে নিত শেখ হাসিনার সরকার। আমাদের তিতাস নদীকে বন্ধ করে দিয়ে তাদের গাড়ি চলবে, বাস চলবে, আমাদের সীমান্ত ব্যবহার করবে, ট্যাক্স দিবে, অনেক কিছু চলতো। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার এবং আমাদের নীতি হলো যে বাংলাদেশের স্বার্থকে আগে দেখব। সুতরাং আপনি যত বড়ই সরকার হন না কেন, সীমান্তে দেখেছেন যে আমাদের জওয়ানদের যখন বলেছে যে আমার গুলি করে দেব, তখন আমাদের জওয়ানরা বলছে যে আমাদের হাতেও কিন্তু বন্দুক আছে। তো এখান থেকে আপনি ক্লিয়ার বার্তা পান যে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে এবং ভারতের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশন, ডিপ্লোম্যাটিক রিলেশন, ইকোনমিক ডিপ্লোম্যাসি, ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি সব কিছু কিন্তু অক্ষুণ্ণ আছে। আপনি দেখেন যে ইরান এবং আমেরিকার মধ্যে কি প্রচণ্ড যুদ্ধ হয়ে গেল, এখন আবার তো পিস ট্রিটিতে সাইন করলো, তাই না? সুতরাং কূটনীতি বা পররাষ্ট্রনীতি সবসময় যে স্ট্যাটিক থাকবে তা না, এটা আপস অ্যান্ড ডাউনস আছে। এখন ভারত যে ব্যবহারটা করছে, পুশিনে একটা বেসিক ইস্যু আছে, গভর্নমেন্ট অ্যাড্রেস করতে পারে। কারণ এর আগে যেটা আইন ছিল যে এরকম সিচুয়েশন হলে তাকে কোর্টে যাইতে হইতো ডিপোর্টের জন্য। তো 2006-এর এপ্রিল বা মে মাসে আমাদের অমিত শাহ একটা বিল পাস করেছে ভারতীয় লোকসভায়। সেই বিল পাসের ফলে এখন তাকে কোর্টে যেতে হবে না। দিস পারসন, হি অর শি অর চিলড্রেন, তারা বিএসএফের কাছে হ্যান্ড ওভার করে দিবে। এইটার ব্যাপারে সরকারকে প্রতিবাদ করতে হবে। দিস ইজ এ ভেরি ডিপোর্টেশনের কথা বলছি। হ্যাঁ, ডিপোর্টেশন করতে হচ্ছে না, তাকে সরকার সরাসরি পুশ করতে পারছে। এই আইন কোথাও নাই, এটা আমাদের সরকার প্রতিবাদ করা উচিত। জি, আবার আসবো আপনার কাছে আজিজুল বারী হেলাল। ডক্টর আসিফ মোহাম্মদ শাহানা, আপনার কাছে আসতে চাই যে প্রধানমন্ত্রীর তথ্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান প্রসঙ্গে আছে দিল্লি বিমানবন্দরে যে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করানো, এটা কি আসলে সত্যি হয়রানি হিসেবে দেখেন নাকি সাধারণ কূটনৈতিক প্রোটোকল বিভ্রাট হিসেবে আপনি বলতে চান? আমার কাছে মনে হয় না এটা সাধারণ কূটনৈতিক মানে প্রোটোকল বিভ্রাট হিসেবে এটাকে আইডেন্টিফাই করার কোনো ধরনের উপায় আছে।
কারণ আপনি যত যাই বলুন না কেন, আমাদের কাছে তো এখন পরিষ্কার ইনফরমেশন আছে যে বাংলাদেশের হাই কমিশনারের থেকে এটা জানানো হয়েছিল। সো আপনি যখন এই ইনফরমেশনটা ভারতের পররাষ্ট্র ডেস্কে জানিয়েছেন, সেখান থেকে আপনি সময় যথেষ্ট ছিল সেটা ইমিগ্রেশন পর্যন্ত যাবার। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় না এটাকে কোনো ধরনের মানে প্রোটোকলের বিভ্রাট হিসেবে দেখার কোনো ধরনের অপশন এখানে আছে। এটা খুব পরিষ্কারভাবে ইন্টেনশনাল, এবং এই ইন্টেনশনের দুটো জিনিস এখানে। একটা জিনিস যেটা বলা হচ্ছে সেটা অফকোর্স যে বাংলাদেশের সাথে ভারতের যে আচার আচরণ সেটার একটা রিফ্লেকশন। আর ডক্টর জাহেদুর রহমানের ব্যাপারে তো ভারতের কিছু অবজেকশন আগেই ছিল, তারা সেই অবজেকশন যে সেটা ছিল সেটাকে ইউটিলাইজ করেছে। কিন্তু এইখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হেলাল ভাইও বললেন, আপনি ইনভাইট করেছেন, আপনি জানেন সব কিছু, সো আপনার অবজেকশন এসে থাকলে সেটা আগে এসে করা যেত। পুরো জিনিসটা হয়ে যাওয়ার পরে, এবং আবারও যেটা বলছি যে হাই কমিশন থেকে ইনফর্ম করার পরে এখানে প্রোটোকল বিভ্রাটের কোনো ধরনের আমার মনে হয় না কোনো চান্স আছে বা এসে আছে। এটা এসেনশিয়ালি অসৌজন্যতা, একটা যে অসৌজন্যতার আমি বলবো যে উপদেষ্টা যিনি ছিলেন তিনি যথাযথ একটা রেসপন্স দিয়েছেন। এবং আমি অফকোর্স বাংলাদেশ গভর্নমেন্ট যখন হচ্ছে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার যিনি আছেন তাকে তলব করা হলো, আই থিঙ্ক দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড ডিসিশন। সেটা করার ভবিষ্যতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি ধারণা করছেন? দেখুন, মানে ডিপ্লোমেসি স্ট্যাটিক কোনো ব্যাপার না। এইটার এই যে ঘটনাটা যখন ঘটেছে এটা ভারত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। এখন খুব সম্ভবত একটা জিনিস ছিল, একটা ব্যাপার ছিল যে এইটাতে রিয়াক্টটা কী হয়। এখন যদি হচ্ছে কি উনি তারপরেও মানে ভারতে প্রবেশ করেছেন, এটা নিয়ে আমরা কোনো এক ধরনের রিয়াকশন দেখাইনি, তখন ব্যাপারটা একভাবে ডিল করা হতো। কিন্তু যখন আমরা রিয়াকশন দেখাচ্ছি তখন তো ডেফিনেটলি এইটা ভারতও হচ্ছে গিয়ে চিন্তা করবো। আমার কাছে মনে হয় না যে পুরো জিনিসটার ফলে একদম যে মহা সর্বনাশ হয়ে গেছে তা না। সো এসেনশিয়ালি ডিপ্লোমেসি স্ট্যাটিক কোনো ব্যাপার না, কারণ আমরা একই সাথে দেখব যে আমাদের ইকোনমিক যে ইসের কথা বলি, ব্যবসা বাণিজ্যের ইসের কথা বলি, সেই প্রত্যেকটা জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে চলতে থাকবে। এটা বিভিন্ন সময়ে একটা কাইন্ড অফ হচ্ছে গিয়ে দেখা বা বাজিয়ে দেখা বা ইসে করা যে এক্স্যাক্টলি রেসপন্সটা কীরকম আসছে, আমি কতখানি হচ্ছে গিয়ে রেসপন্ড করতে পারছি এই জায়গাটাতে, সেটার একটা টেস্টও আমি দেখবো। আমার কাছে মনে হয় যে এই টেস্টটা আমরা বেশ ভালোভাবেই অ্যাড্রেস করতে পারি। আচ্ছা, কয়েকজন বিশ্লেষকের কিছু কথা উঠে এসেছে এর মাঝখানে যে এটা সরাসরি বাংলাদেশকে থাপ্পড় দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, এমন একটা মন্তব্য করেছেন। এই মন্তব্যে কিছু যোগ করতে চান? দেখুন, মানে যদি আপনি বলেন সেটা, তাহলে পাল্টা থাপ্পড়টাও তো আপনাকে বলতে হবে। কারণ এসেনশিয়ালি তো হচ্ছে গিয়ে যেটা বারবার বলা হচ্ছে, জিনিসটা তো হচ্ছে গিয়ে অফকোর্স যেটা হয়েছে সেটা একটা অফেন্স, কিন্তু সেই অফেন্সের বিপরীতে আমাদের যে অবস্থানটা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা হচ্ছে গিয়ে সেই অবস্থানটাতে যে চোখে চোখ রেখে দাঁড়ানো, অ্যান্ড আমাদের যেই ডিগনিটির যে কোয়েশ্চেনটা, এবং ডিগনিটির কোয়েশ্চেনটা রেইজ করে হচ্ছে গিয়ে ফিরে চলে আসা, তো শুধুমাত্র ওইটুক দেখা অফকোর্স ইম্পর্টেন্ট, কিন্তু এর প্রেক্ষাপটে আমাদের যে রেসপন্সটা সেটা দিয়ে আপনাকে সামগ্রিকভাবে পুরো জিনিসটাকে দেখতে হবে। সেক্ষেত্রে ভারতীয় হাই কমিশনার যখন পরবর্তীতে আমাদের দেশে প্রবেশ করতে আসবেন, আমাদের দেশের অবস্থান কি হতে পারে আমি যদি একটু শুনতে চাই, যদি বলেন আমাকে আজিজুল বারী হেলাল। দেখুন, আমি আগে এই কথাটা একটু বলে নিই। আমরা বিভিন্ন কারণের কথা বলছি, কিন্তু আমার ব্যক্তিগত অনুমান, এবং আমিও কয়েকজন বিশেষজ্ঞের সাথে আলোচনা করেছি এইসব বিষয়ে, সার্ককে আমরা অ্যাক্টিভেট করতে চাই সবসময়, কারণ সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সার্কটাকে অ্যাক্টিভেট করতে চাই, কিন্তু বড় বাধা হলো আপনাদের ভারত একটা বড় বাধা কিন্তু সার্ক আপনার অ্যাকুমুলেট ফর্ম করার জন্য। এখন আমাদের উপরে আমরা সার্ক স্টিকার ব্যবহার করেছি, আমরা কিন্তু ভারতের ভিসাটা নেইনি। এইটা তাদের মধ্যে আমার ধারণা যে ওরা তো সার্ক ফরমেশন করতে চায় না, সার্ককে এত প্রাধান্য দিতে চায় না, এইটা হলো একটা বিষয়। এটার জন্য এই ঘটনা ঘটতে পারে। আর এতক্ষণ যারা বিশ্লেষকরা যা বলেন এটার সাথেও আমি একমত, আমি অনুমানগুলো পড়ছি। এবার আসছেন যে ভারতের হাই কমিশনার বা অন্য কেউ যদি আসে তখন আমাদের রেসপন্সটা কী হবে। তাহলে আমার তো সেই কবিতার কথা মনে পড়ে যে উত্তম আর অধম, তাই না? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কামড় কুকুরের গায়ে শোভা পায়? আপনি আমার সাথে যেটা করলেন, কূটনৈতিক নর্মস রাখলেন না, আমি তো সেই কূটনৈতিক নর্মস ব্রেক করলে তো আপনার সাথে আমার পার্থক্য কী থাকলো? কূটনৈতিক নর্মস তো আমাদের রাখতেই হবে। কূটনৈতিক রিলেশন, বিশেষ করে ওয়ার্কিং রিলেশন, এটা থাকতেই হবে। যে কোনো দুইটা দাতা মানে প্রতিদ্বন্দ্বী কান্ট্রির মধ্যেও কিন্তু একটা সেকেন্ড ট্র্যাক, থার্ড ট্র্যাক একটা রিলেশন থাকে, এগুলো থাকবেই।
আপনি ভারতের এখন যদি কেউ আসে অবশ্যই বাংলাদেশ সরকার তাকে ওয়েলকাম করা উচিত। ওরা আমাদের একজনকে ঢুকতে দেয়নি, অবশ্যই নিয়মকানুন মেনে তাকে আসতে হবে, এটা ঠিক। এবং বেশ কয়েকটা বিশ্লেষণে এটাও উঠে এসেছে যে ভারতের মতো বড় দেশের এই যে কথাটি আপনি বললেন যে কূটনৈতিক নর্মস তারা কি ভুলতে বসেছে কিনা এই প্রসঙ্গ। তাহলে দেখেন একটা কথা আমি একটু বলি ম্যাডাম, যে কথাটা হলো যে ভারতের প্রেসিডেন্ট APJ আবুল কালাম আজাদকে আমেরিকার আপনার এয়ারপোর্টে JFK-তে 2 ঘন্টা দাঁড়িয়ে রেখেছিল, তখন কি ভারত চটটা খায়নি আমেরিকার কাছে? রাখছে তারা। কিন্তু আমাদের দেশের আমাদের হিম্মত এখানে, যেখানে ডক্টর আসিফ সাহেব যেটা বললেন যে আমরা কিন্তু ফিরে আসছি, মানে আমরাও চটটা মেরে আসলাম। যারা বলছে বড় চর, তা আমরাও কম চটটা মেরে আসলাম না। সেকেন্ড হলো শাহরুখ খানকে একজন মানে সেলিব্রিটি, তাকেও কিন্তু JFK-তে একবার আটকে রাখতো, সবাই জানেন। এটা নিয়ে ইন্ডিয়া অনেক চিল্লে পাল্লা করেছিল। সেই রকম বড় দেশগুলো এরকম করে, বা অনেক ছোট দেশও বড় দেশের উপরে করে। আচ্ছা, এই যে ডিপ্লোম্যাসিতে এই যে আপস অ্যান্ড ডাউনস বা ব্যালেন্সিং এইগুলো হয়, এইটা নিয়ে যদি আপনি বলেন যে বড় একটা চর মারলো, তাহলে তো মানে কথাটা হলো যে আপনি যে মানে এখন গন্ডগোল করতে চাচ্ছেন নাকি, আমি এটা বুঝলাম না। আপনি আমার সাথে অসৌজন্য করেছেন বলে আমি চলে আসছি আপনার বাসা থেকে, আমি যা আপনার বাসায় ঢুকিনি। সেই জন্য চর বা থাপ্পড়ের তো কোনো বিষয় না এটা। জি, বিশ্লেষকদের মন্তব্য বলছিলাম। মোহাম্মদ সাইফুল আলম খান মিলন, আপনাদের দলের সংসদ সদস্য শফিকুল ইসলাম সংসদে বলেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নে তার মীর বংশের নামে মীরবাড়ি ইউনিয়ন করা হয়েছে, নামকরণ করা হয়েছে। 2 সন্তান দিগন্ত এবং সীমান্তের নামে 2 ইউনিয়নের নামে নামকরণ করা হয়েছে। এই যে পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন, এই বিষয়টিকে প্রতিমন্ত্রী বলেছেন মিরাকেল বা কাকতালীয়। আর শফিকুল ইসলাম মাসুদ কি কাকতালীয় মিলকে প্রতিমন্ত্রীর ওপর চাপিয়ে দিয়েছেন কিনা, এই বিষয়টি যদি আপনি ব্যাখ্যা করেন যে প্রতিমন্ত্রীর ব্যাখ্যায় আপনারা কতটুকু সন্তুষ্ট? না, এ ব্যাপারে তো আসলে স্পিকার তার রুলিং দিয়েছেন। স্পিকার বলেছেন যে শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য থাকবে, আপনার বক্তব্য থাকবে। আমরা যেটা বুঝলাম যে আসলে প্রতিমন্ত্রী কট হয়েছেন এবং অ্যাকচুয়ালি তিনি তার বংশ এবং ছেলেদের নামে নাম রেখেছেন। আচ্ছা, এটা ভালো হইতো যে উনি যদি তার মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যানের যে নীতি সেটা যদি অনুসরণ করতেন, দ্যাট কুড বি বেটার অ্যান্ড বেস্ট। সেটা উনি পারেন নাই, এখানে আমি সীমাবদ্ধতা লক্ষ্য করি। এখনও সময় আছে। এই প্রবণতা আসলে সুন্দর না আর কি, কারণ আমরা দেখেছি যে গত 15 বছর আমাদের দেশের এমন কোনো প্রতিষ্ঠান ছিল না সেখানে আপনার এই বাবা, কন্যা, ছেলে অনেক কিছুর নাম হয়েছে। ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে এমন কোনো এলাকা ছিল না যেখানে নাম আমরা পরিবর্তন করিনি। এখন দেখেন, আপনি যখন একটা নাম পরিবর্তন করেন, সে ফর এক্সাম্পল এয়ারপোর্ট, আপনাকে ইন্টারন্যাশনালি কিন্তু এগুলো আপনার চেঞ্জ করতে হয়, লটস অফ মানি ইনভলভ হয় এখানে আর কি। তো এই মানসিকতা চেঞ্জ করতে হবে আর কি। এবং আমার দেশে তো পরিবর্তন হবে, সেজন্য আপনি নাম পাল্টায় ফেলবেন, এটা তো হয় না আর কি। সেজন্য আমি মনে করি যে এটা আসলে মীর শাহ আলম সাহেব ঠিক মানে যথোপযুক্ত স্টেপ নিতে পারেননি, এবং এটার ওনার উচিত ছিল স্টেট ওয়েতে স্বীকার করা যে আই কমিট এ মিস্টেক, আমি এটা সংশোধন করবো। তাহলে মীর শাহ আলমের পজিশনটা অনেক উপরে চলে যেত। কারণ মানুষ ভুল করতে পারে, এটা আমি সেভাবে নেই না। কারণ মোসাহেবরা যখন চারিদিকে থাকে তখন এগুলা হয়ে যায় আর কি। সেক্ষেত্রে এটা চান্স নিতে পারতেন যে আমি ডিক্লেয়ার করছি, আই উইল চেঞ্জ ইট। তাহলে কিন্তু আমরা সকলে মিলে টেবিল চাপা দিতে পারতাম, কিন্তু আমরা সেটা পারিনি। এবং সবচেয়ে হোঁচট হইল যখন স্পিকার সাহেব, স্পিকারই ছিলেন আজকে চেয়ারে আর কি ওই সময়টা, তিনি বললেন যে আপনার মন্তব্য থাকবে, শফিকুল ইসলাম মাসুদের থাকবে। তার মানে উনি ওনার এই এক্সপ্লানেশনটাকে অ্যাকসেপ্ট করার নেই, এ তো সংসদের রেকর্ডে থেকে গেল। তো সেজন্য আমার কাছে মনে হয় উনি যে ভুলটা করেছেন, সংশোধন হওয়ার সুযোগ আজকে ছিল, সেটা উনি মিস করেছেন, ট্রেন মিস করে ফেলেছেন উনি। আচ্ছা, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একই প্রসঙ্গে আসছে যে বিগত সরকারের পতনের পর প্রাতিষ্ঠানিক সংস্কার
এবং পরিবারতন্ত্রমুক্ত ব্যবস্থার কথা বলা হয়েছে, যেটি বলছিলেন মাত্র যে মোহাম্মদ সাইফুল আলম খান মিলন, যে নেতৃত্ব পর্যায়ে হয়তো সেটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে, কিন্তু এই স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রেই নেতাদের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এর কারণটা আপনার কাছে কি মনে হয়, যে এটা কি সংস্কারের স্পিরিটের সাথে কিছুটা সাংঘর্ষিক বলে মনে অবশ্যই করেন? এটা সংস্কারের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, এবং আমি মনে করি এইটাকে মানে এটার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা মোটেও গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা হয়নি। কারণ আজকে একই সাথে হচ্ছে গিয়ে সংবাদপত্রে খবর যেটা এসেছে যে গণশুনানির যে কথা যেটা উনি বলেছেন, যে তার আগে কিন্তু হচ্ছে গিয়ে যে ওইখানে যেটা বলা হচ্ছে যে বিএনপি দলীয় একজনই এ ধরনের একটা প্রস্তাব করেছেন, তারপরে হচ্ছে সেটা অ্যাকসেপ্ট হয়ে তারপরে হচ্ছে গিয়ে এসেছে। তো তার মানে হচ্ছে এখানে রাজনৈতিক দলের হয়তো উনার এলাকার কারোরই হয়তো হচ্ছে গিয়ে চাটুকারিতা করবার কোনো একটা ইচ্ছা থেকে এই সেটা হয়েছে। এখন এইখানে খুব স্পষ্টভাবেই উনার রেসপন্সিবিলিটি ছিল, যখন এটা ইনিশিয়ালি উনি যখন জানতে পারলেন তখন খুব স্পষ্টত এটা বন্ধ করাটা ওনার রেসপন্সিবিলিটি ছিল। উনি ওইখানে একটা রেসপন্সিবিলিটি ভায়োলেট করেছেন, উনি এটাকে হতে দিয়েছেন, এবং দেন এটাকে আবার উনি জাস্টিফাই করবার চেষ্টা করেছেন। দুইটাকে আমি খুব বাজে সিগন্যাল হিসেবে দেখি। বাজে সিগন্যাল দুটো কারণে। একটা তো হচ্ছে গিয়ে ওভারঅল যে আমাদের যারা সংসদ সদস্য, মন্ত্রী যারা আছেন, তাদের কর্মকাণ্ড গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আসলে কতখানি সম্মান দেখাচ্ছে, তারা কতখানি কাজ করছেন সেই জায়গা থেকে। সেকেন্ড যেটা আমার কাছে আরও একটু শঙ্কার জায়গা যেটা তৈরি করে, যে আমাদের প্রধানমন্ত্রী দেখুন যে যখন এয়ারপোর্টের নাম পরিবর্তনের কথা হলো উনি সেটাকে রাজি হলেন না, যে এখন ওটা করার দরকার নেই। গতকালকেও সংবাদে এসেছে যে কোনো একটা প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়ার নামে করবার একটা প্রস্তাব গিয়েছিল, উনি সেটাকেও নাকচ করেছেন। এই যে একটা প্র্যাকটিস উনি দেখাচ্ছেন, তার দলের নেতাকর্মীরা যদি হচ্ছে গিয়ে সেই প্র্যাকটিসটা দেখাতে না পারেন এবং সেটার যদি কোনো কনসিকোয়েন্স না হয়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর এবং রাজনৈতিক দলটির কতখানি কন্ট্রোল দলের নেতাকর্মীর উপরে আছে সেই প্রশ্নটা চলে আসে, এবং সেই প্রশ্নটা সরকারের জন্য ওভারঅল খুব ভালো কোনো প্রশ্ন না। কারণ আমরা যেটা দেখেছি অতীতেও, যে যখন এই নেতাকর্মী বা ইনারা যদি হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যান, একটা ডিসিপ্লিনের মধ্যে হচ্ছে গিয়ে না থাকেন, এমন কাজকর্ম করেন যেটা সরকারের লেজিটিমেসিকে অনেক ক্ষেত্রে প্রশ্নের মুখে ফেলতে পারে, যেটা প্রধানমন্ত্রীর যে অ্যাক্টিভিটিসগুলো উনি করছেন সেটাকে কন্ট্রাডিক্ট করতে পারে, সেই জায়গাগুলোতে এই ধরনের কার্যক্রম হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য। এবং এই ক্ষেত্রে মানে বিএনপির নেতৃবৃন্দকে আমি একই সাথে এই জিনিসটা একটু মনে করিয়ে দেবো যে এই ক্ষেত্রে সংস্কারের আলাপটা যেহেতু আপনি তুললেন, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সংস্কারের যে বিভিন্ন যে বার্তাগুলো বা যে বিধানগুলো জুলাই চার্টারে ছিল, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে গিয়ে এই ধরনের একটা চেঞ্জ আনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে গিয়ে পালন করতে পারে। কারণ এইটা আপনি বন্ধ করবেন কিভাবে? কারণ অ্যাট দ্য সেম টাইম আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে প্রধানমন্ত্রী সকল কিছুর উপরে হচ্ছে গিয়ে নজরদারি করবেন। আমরা যদিও অতীতে সকল কিছু ইস্যুর উপরে ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখেছি, সেটা তো আসলে কাজ করে না। তাহলে কি লাগবে? আপনাকে এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হবে যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে এই ধরনের কাজকর্ম যখন সরকারি দলের কেউ করবেন, তার এগেনস্টে যেন হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানগুলো নিজে থেকে অ্যাকশন নিতে পারে। গণশুনানি বা এইখানে যদি এই ধরনের কোনো কাজকর্ম হয়, তাহলে তার ফলাফলটাকে বাতিল করার ক্ষমতা সম্পূর্ণ কোনো ধরনের প্রতিষ্ঠান যেন থাকে। যেমন আমাদের লোকাল গভর্নমেন্ট রিফর্ম কমিশনের ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট কমিশনের একটা আইডিয়া ছিল। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি থাকে, তাহলে সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটা হচ্ছে গিয়ে করতে পারে। এই জায়গাটাই হচ্ছে গিয়ে সংস্কারের যে স্পিরিটটা, যেটা আমরা 5ই আগস্ট পরবর্তীতে যে রিফর্মের যে ডিসকাশনটা দিয়েছি, সেটা কিন্তু এক অর্থে বিএনপির জন্যই উপকার, সরকারি দলের জন্যই উপকারের একটা জায়গা হিসেবে হচ্ছে আপনার কথা সূত্র ধরে বলি, আপনি যে বলছিলেন চাটুকারিতার প্রসঙ্গ কোনো নেতা করেছেন কিনা, গণমাধ্যমের রিপোর্টে দেখা যাচ্ছে যে ওই উপজেলা যুব দলের সভাপতি খালিদ হাসান আরমান তিনি বলেছেন যে প্রতিমন্ত্রীর ছেলে ও বাড়ির নামে ইউনিয়ন করার কারণে মানুষ আসলে খুশি হয়েছে, এতে দোষের কিছু নেই। তো এরপর আর প্রতিমন্ত্রীর শাহ আলমের এই কথা বলার সুযোগ থাকে কিনা যে এটি মিরাকেল বা কাকতালীয়, এই প্রশ্নটা থাকবে আপনার কাছে আজিজুল বারী হেলাল। এবং সেই সাথে চাটুকারিতা এইসব বিষয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ভালো উদ্দেশ্য এবং ইতিবাচক ধ্যান ধারণা দিতে চান মানুষকে, সেই সুযোগ কি থাকে কিনা প্রতিমন্ত্রীদের এমন কর্মকাণ্ডে? দেখেন, প্রথমে আমি সাইফুলবার ওই কথাটা বলি, আমি ডক্টর আসিফ মোহাম্মদ শানের কথাটা একটু পরে বলছি। সংসদে দুইজনের বক্তব্যই রাখা হয়েছে, এক্সপান্স করা হয়নি, এবং বলা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হবে। না বেলাল ভাই, ওইটা বলেনি। পরীক্ষা নিরীক্ষা করা হয়ে তারপরে না ওইটা বললে দুইজনেই থাকবে, দুইজনটাই থাকবে,
এবং পরীক্ষা নিরীক্ষা করে I didn't heard the word. না আপনি ওই যে আবার দেখেন হইতে পারে, স্পিকার সাহেব যখন আমি হয়তো রুলিংটা দিলেন তখন বললো যে দুইজনের বক্তব্যই থাকবে এবং পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, দ্যাটস গুড। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার কথাটা বলা হয়েছে এই কারণে আসলে কার কথাটা ঠিক, তাই তো? তাহলে পরীক্ষা নিরীক্ষার কথা বলতে কেন? পরীক্ষা নিরীক্ষার কথা বলতে স্পিকার আপনি দেখেন দুইজনের কথাটা থাকবে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নেব যে এক্সপান্স হবে কি হবে না। আচ্ছা, না এখন আমরা তাকে আমার রেকর্ড দেখতে হবে, এটাই না, এনে আর সাধারণত এইটাই হয়। দরকার নেই। ঠিক আছে, যখন এক্সপান্স কোনো কথা এক্সপান্স করে দেখবেন আপনি এটাই আপনার আমি মেনে নিচ্ছি আপনার কথা। আচ্ছা, এখন সেজন্যই বলছি যে প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের কথা ঠিক না মাসুদের কথা ঠিক? উনি যুব দলের একজনের কথা বলছেন, সেই কথা অনুযায়ী মনে হচ্ছে যে মাসুদের কথাই ঠিক, তাই তো? এখন আমার বক্তব্য হলো যে আপনি প্রতিমন্ত্রী শাহ আলমের দোষ দেওয়ার আগে আসিফ মোহাম্মদ শাহন ভাই একটা কথা বলেছেন যে একটা কমিশন, যে আপনি যে একটা উপজেলা ভাঙবেন, একটা ইউনিয়ন ভাঙবেন, এর জন্য বাংলাদেশে একটা কমিশন আছে, নিকার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিটি, কি জানেন, ন্যাশনাল আপনার যে ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এই একটা কমিটি আছে। নিকার এটা অনুমোদন করে, নিকার এটা সিদ্ধান্ত নেয় যে কোন উপজেলা, সেখানে প্রতিমন্ত্রীর ব্যাখ্যা যেটা দিয়েছেন সেটা যদি ভালো করে শুনেন আপনি, মানে যদি তৃতীয় পক্ষ হয়ে শুনেন, তিনি বলছেন যে আমার একটা উপজেলা গাইবান্ধার কাছে, বড় উপজেলা গাইবান্ধা এবং মোকামতলা, ওইখানে আমি জায়গাটা আমি চিনি, এই ইউনিয়নটাকে আমরা দুই ভাগ করেছি। গাইবান্ধার পাশে যেটা, সেটাকে আমরা দিচ্ছি সীমান্ত নাম। মিরাকেলটা সীমান্তের পাশে, এই জন্য বলেছেন ওই সীমান্ত। আচ্ছা, না, মিরাকেল এইখানে যে ওনার ছেলের নাম সীমান্ত। আচ্ছা, দিগন্ত তখন মিরাকেল না, হয়ে আমি গেছে। একটু একটা শেষ করি। তখন উনি বলছেন যদি এইটা সীমান্তে একটা উপজেলা ইউনিয়ন বিধায় নাম রাখা, নতুন কিন্তু ইউনিয়নটা, সেজন্য সীমান্ত। এখন আমার ছেলের নাম সীমান্ত, এটা হ্যাপেন্স টু মিলে গেছে। তাহলে ওই যে উনি কতগুলো উদাহরণ দিচ্ছে, সীমান্ত এক্সপ্রেস, সীমান্ত হাট, সীমান্ত টাওয়ার, অনেক সেগুলো কি আমার একটা উদাহরণ কিন্তু তিনি দিয়েছেন। আপনি লজিক, পাল্টা লজিক দেখতে হবে। আর একটা উপজেলা নাম দিয়েছে দিগন্ত, এটা অনেক দূরে নাকি, সেটা আবার আপনার গাইবান্ধার থেকে অনেক দূরে, কোথায় জানো, দিগন্ত ছাড়িয়ে সেজন্য গেছে। দিগন্ত ছাড়িয়ে, সেজন্য তার নাম দিয়েছে দিগন্ত। এখন হ্যাপেন্স টু মিরাকেলি আপনার তার দুই ছেলের নাম ওই দিগন্ত এবং সীমান্ত। আচ্ছা, মীরবাড়ি কোথা এখন থেকে আসলো? আমি এখানে- সেই সাথে এখানে- জিজ্ঞেস করতে এখন পারছি না। মীরবাড়ি এই তাহলে জন্য আমি বলছি যে দেখেন আমাদের পার্টির স্ট্যান্ডার্ড দেখেন, আমাদের পার্টি এই যে বগুড়ায় একটা হসপিটাল বা কিসের নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম করতে গিয়েছিল, আগে ছিল। না এবার একটা খালেদার নাম করতে খালেদা গিয়েছিল, নাম করতে সেটা গিয়েছিল, ওইটা তারেক তো রহমান আউট অ্যান্ড আউট রিজেক্ট করেছে। জিয়ার নাম বদলে এবং খালেদা আপনি জিয়া, দেখেন এটা- যে হযরত শাহজালাল বিমানবন্দর, এটা তো জন্মসূত্রেই তো জিয়া বিমানবন্দর, আমরা এখনো জিয়া বিমানবন্দর বলি, তাই না? এখন আমরা নেতৃত্ব পর্যায়ে কোনো কিন্তু প্রশ্ন দেখেন, তুলছি না। আমরা কিন্তু বলছি যে দেখেন উনি আমাকে এটাকে না, আমি প্রশ্রয় বলছি দিচ্ছেন না। বিএনপির স্ট্যান্ডার্ড দেখেন যে আমরা এই নামটা কিন্তু চেঞ্জ করিনি। আমরা বলেছি যে এই নাম চেঞ্জ করতে গেলে আবারও হাজার হাজার কোটি টাকা খরচ হবে, এটা মানুষের টাকা। তো আমাদের পার্টির স্ট্যান্ডটা কিন্তু ক্লিয়ার। এখন পার্টির একজন এমপি বা পার্টির একজন মাননীয় মন্ত্রী, তার এই উপজেলার দুটা ইউনিয়ন, আপনি বলবো যে উনি যে উত্তরটা দিয়েছেন যে মিরাকেলি এক হয়ে গেছে, সুতরাং এটাকে পরীক্ষা নিরীক্ষা করা বা সামনে কি সিদ্ধান্ত হয়, যেহেতু স্পিকার বলেছে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং পার্টিও কিন্তু দেখা হবে যে এটা কি আপনারা যেটা অনুমান করছেন যে তার দুই সন্তানের নামে বা তার পরিবারের নামে 3টি ইউনিয়ন করছে, এটা কি আসল ঘটনা না নিকার থেকে, এই যে নিকার তাদের কি দায়িত্ব নিতে হবে না? আচ্ছা, আমি বোধহয় একটু আগে যোগ করেছিলাম, আপনি যদি হারিয়ে থাকেন, যে যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানও কিন্তু বলেছেন দেশের মানুষ খুশি হয়েছে তার ছেলেদের নামে করার কারণে, এটা তিনি বলেছেন। সেটা তার অনুমান, আচ্ছা। সে খুশি হয়েছে দেশের মানুষ, সে এটা অনুমান শুরুতে করছে। প্রস্তাবিত ছিল, তারপরে অ্যাকসেপ্টেড হয়েছে। প্রস্তাবিত ছিল মানে হয়তো গণশুনানিতে একজন প্রস্তাব করেছেন, জি, সেটা প্রস্তাব করেছে। বলেছে দিগন্ত সীমান্ত নাম দেওয়ার জন্য। সুতরাং এটা আমরা এত তাড়াতাড়ি যদি আপনার সিদ্ধান্তে না আসে, যেহেতু এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়তো সামনে দেওয়া হবে,
সুতরাং তবে আপনি যদি মনে করেন যে এইটুক কাজ যদি আসলেই মাননীয় মন্ত্রীর দুই সন্তানের নামে করা হয়, তাহলে তো সেটা অবশ্যই আমরা প্রতিবাদ জানাবো বা নিন্দা জানাবো। কিন্তু আসলে যে উনি যেটা বলতেন মিরাকেলি নাম মিলে গেছে, এইটা যদি সত্যি হয়, আপনি কেন মানে একটা জিনিসকে একেবারে আপনারা যেটা বলছেন এটাই সত্য, উনি যেটা বলছে ওটা সত্য না, এটা পরীক্ষা নিরীক্ষা করার আগে বা আপনার এটা কোনো ইনভেস্টিগেশন করার আগে এত আগে আমি যে প্রশ্নটা আমাদের পার্টি স্ট্যান্ড ঠিক আছে, পার্টি স্ট্যান্ড নিয়ে আমরা প্রশ্ন তুলছি না, কিন্তু নেতৃবৃন্দের যে অবস্থান এবং তারা যে এই ধরনের প্রপোজাল আসলে তারা অ্যাকসেপ্ট করে ফেলেন এই বিষয়টা, এটাকে নিয়ে আপনারা কিভাবে দেখেন আসলে? কারণ তার মানে কি তারেক রহমানের নেতৃত্বে প্রতিমন্ত্রী কথা শুনছেন না এমন বিষয়? এরকম কিছু না, দেখেন সম্মান দেখাচ্ছেন না এইটা গণশুনানিতে একজন নাম বলেছে, কারণ বলেছে যে একটা দিগন্তে অবস্থিত, একটা সীমান্তে অবস্থিত, এতক্ষণ আমি বললাম। এখন এই কথা মীরবাড়ি, এখন এইটা যদি এই কথাটা মন্ত্রীর যে বক্তব্য, সেই কথাটা যদি আপনার ইনভেস্টিগেশনে ঠিক না হয় তাহলে তো সেটা নিন্দাযোগ্য। সেটা আগে ইনভেস্টিগেশন হোক, কোন কথাটা সত্য। জি, তা তো অবশ্যই আমি আপনার মতামতটা জানতে চাচ্ছি। আমার মতামত তো এটাই যে যদি আপনি তার দুই সন্তানের নামে দুটো ইউনিয়নের নাম করা, তাহলে পার্টির স্ট্যান্ড থেকে সে দূরে সরে গেল, সে তার ডেভিয়েশন হলো পার্টির চেতনা থেকে। আর যদি এটা না হয় তাহলে তো সেটা ওই উনি যেটা বলতেন মিরাকেলি আমার সন্তান নামের সাথে মিলে গেছে, তার জন্য তো উনি দায়ভার বহন করবেন না। আচ্ছা, কিছু যোগ করতে চান কিনা আপনি সেই সাথে, বা আপনারা দুজনে? আপনি বলেন, আগে বলেন। না, আমি বলছিলাম যে আমি এটা বিএনপির জন্য একটা টেস্ট হিসেবে দেখি, কারণ এইটা মানে উনি যখন নাম দুটো দেখেছেন তখন নিশ্চয়ই ওনার ভুলে যাওয়ার কথা না যে ওনার দুজন সন্তান আছে যার নাম হচ্ছে সীমান্ত এবং দিগন্ত। সো ওই জায়গা থেকে ওনার নিজেরই এটা করা উচিত ছিল, কারণ আমরা যখন নেতৃস্থানীয় পজিশনে যাই কোনটার কনসিকুয়েন্স কি সেটা বোঝার নেতার একটা বড় গুণ। নেতার যদি সেই গুণটা এক্সারসাইজ করতে না পারেন তাহলে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, এবং সেই প্রশ্নটা হচ্ছে কি উঠেছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইউনিয়নের নাম মীরবাড়ি, এইটা তো আসলে মানে কোথা থেকে আসছে? মানে মীরবাড়ি ইউনিয়নের যে নামকরণটা করা হলো, কারণ 3টে ইউনিয়নের তো ঘটনা, তো সেটা যে তার পরিবারের নামের সাথে সে করলো সেটার কোনো ব্যাখ্যা কিন্তু উনি দেননি। দিগন্ত সীমান্তের একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন, কিন্তু মীরবাড়ির কোনো ব্যাখ্যা আমরা পাইনি। এবং আমি এটা বিএনপির জন্য টেস্ট বলছি হচ্ছে এই কারণে যে এটাকে আসলে এক্স্যাক্টলি, আই নো দ্যাট অনেক সময় অনেক কিছু ডিফেন্ড করতে হয়, সো দ্যাটস ফাইন। ডিফেন্ড না, এইটা তুচ্ছ ঘটনা আগে ডক্টর সাহেব, প্রফেসর সাহেব, এই তুচ্ছ আমাকে তুচ্ছ, এটাকে পুরো সরকারকে মেলাইন করা কি ঠিক হবে? সমস্যাটা হচ্ছে যেমন আজকে আমি জানি আপনি দেখেছেন কিনা, আরেকটা খবর এসেছে পাবনায় একজন এমপি এখন স্কুলের নাম একজন ব্যক্তির নামে করার কথা বলছেন। এই যে মানে এটা একটা তুচ্ছ ঘটনা, আই এগ্রি, কিন্তু এই তুচ্ছ ঘটনাগুলো যেটা করে একটা ট্রেন্ড তৈরি করে দেয় যদি এটার এগেইনস্টে কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এবং এই কারণে আমি বলছি যে এটাকে আমি বিএনপির জন্য একটা টেস্ট হিসেবেই দেখি। এই জন্য ব্যবস্থা নেওয়া হবে না, দেখেন স্পিকারই যেখানে বলছে পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং আমাদের দল থেকে যে এইটা ইনভেস্টিগেশন করা হচ্ছে না তাও তো না, আপনাকে ইউ হ্যাভ টু ওয়েট। ওকে, মানে ওইটাই বললাম যে আমি ট্রেন্ডটা ভালো না, এটা আমি আপনার সাথে সাইফুল আলম খান মিলন, আপনি না, আমি বলছিলাম এখানে 3টা সুযোগ ছিল আর কি। ফার্স্ট সুযোগটা আমাদের প্রতিমন্ত্রী ছিলেন। আমি আগে বলেছি যে আমি ধরলাম যে কোনো একটা জায়গায় আমি একটা ভুল করে ফেলেছি, সো যখনই প্রশ্নটা এসে গেল তখন একটা সুযোগ আসলো, কিন্তু এই সুযোগটা নিতে পারতেন, সেই সুযোগটা নিতে পারেনি, মিস করেছেন। দ্বিতীয় আমি মনে করি এটা বলতে চাইছিলাম না, কিন্তু যেহেতু আসবো হেলাল ভাইয়ের কাছে, যেহেতু এখানে আমরা তো সামনাসামনি মানে প্রাইম মিনিস্টার, আমি তো সামনের কাতারে, সেখানে কিন্তু আমার মনে হয় তারেক রহমান হ্যাজ a very good chance to play a role. উনি করতে পারতেন, এটা করতে পারতেন, আমরা হলে করতাম। আমরা আশা করছি। দ্বিতীয় কথা, এখন আশা রাখতে কি করতে পারতো, প্রধানমন্ত্রী এটা বলতে পারতেন যে আমি এটা চেঞ্জ করবো, এটা বলতে পারতেন, হি হ্যাজ দি এভরি রাইট টু ডু ইট। এরপরে যেটা বলতেছি যে আমি নাম পরিবর্তনের কথা বলছি, হস্তক্ষেপ করতে একটু শেষ করি। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে এমনি আপনারা ধরে বেঁধে রাখতে চান, এখন বলছেন যে এখানে উনি বলতে পারতেন না। আমি শেষ করি, মানে বিতর্ক করবো না। আমি আরেকটা জিনিস হলো, টু মি আজিজুল বাড়ি হেলাল ইজ মাচ মোর গ্রেটার দেন প্রতিমন্ত্রী। টু মি, আই নো দি ব্যাকগ্রাউন্ড অফ আজিজুল হেলাল। তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে ইফ হেলাল সাহেবও এটাকে স্ট্যান্ড নিতে পারতেন এইখানে আর কি,
তো সেখানে আমি এটা খুব বিশাল বিষয় আছে, একটা ছোট্ট বিষয় উল্লেখ করি। দেলোয়ার হোসেন সাইদি সাহেব ওনার এলাকায় একটা থানা বোধহয়, ওইটার নাম ইন্দুরকান্দি। তো হি থট দিস এ ভেরি ব্যাড নেম, ইন্দুরকান্দি। উনি এটাকে জিয়া জিয়াউর রহমানের নামে রাখছেন। যেই হাসিনা ক্ষমতা আসছে শি চেঞ্জ ইট। তো এটা কী রে ভাই, আপনি ইন্দুরকান্দি জিয়াউর রহমান হয়ে গেল, জিয়াউর রহমান আবার ইন্দুরকান্দি হয়ে গেল। তা আমরা কি এরকম ইন্দুরের টানাটানিতে ব্যস্ত থাকবো না? কিন্তু কত কিছু আছে, বগুড়ার কত ভালো ভালো নাম আছে, সেগুলো তো দিতে পারতাম আমরা। এনিওয়ে, আমরা এখনো হোপ করি ফর দি বেটার। কিছুই হয়নি, অনেক কিছু করার সুযোগ আছে। সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটিতে দল থেকে কোনো প্রতিনিধি দেবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান। আজ 16 জুন আপনাদের দলের আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সংবিধান সংশোধন নয়, সংস্কার কমিটি হলে তবেই আপনারা প্রতিনিধি দেবেন। এখন এই যে সংশোধন থেকে সংস্কার কমিটিতে চলে এসেছেন, আমি একটু জানতে চাই আপনার কাছে, সংস্কার কমিটি আর সংস্কার পরিষদ এই দুটি কি একই কিনা, একই হিসেবে দেখেন কিনা আপনারা? একটু পিছনে যেতে হবে আমাদেরকে। সেটা হলো যে আসলে জুলাই আন্দোলনের পরে একটা ঐক্যমত্য কমিশন হয়েছিল, আমিও সেখানকার সদস্য ছিলাম। হেলাল ভাই ছিলেন কিনা আমার মনে নেই, আমি সেখানে ছিলাম। তো সেখানে আপনার লং ডিসকাশন হয়েছে। ছোট করে বলি যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আপনার ক্ষমতার ব্যালেন্স করার জন্য বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। দ্যাট ক্যানট বি ডান বাই দি সংশোধন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সংস্কার। তো সেক্ষেত্রে আছে যেমন বিচার ব্যবস্থার কথা আছে, টোটাল একটা স্বাধীন বিচার ব্যবস্থা। এরপরে আছে ধরেন আপনার এই কেয়ারটেকার সরকার, এরপর ইলেকশন কমিশনার, এরপর আছে আপনার দুর্নীতি দমন কমিশনার, এরপর আছে অডিটর জেনারেল। আপনার সময় কম, বুঝতে পারছি। তো এগুলোর জন্য আসলে আবার গণভোটও হইল আর কি। তো গণভোটের 68% ভোটার আপনার হ্যাঁ বলেন, 68 প্লাস অ্যাবাউট 70%। এবং বিএনপির যে ভোট রেশিও, তাতে দেখা যায় বিএনপির ভোটাররা এখানে হ্যাঁ বলছে। আচ্ছা, তো সব মিলে আসলে এটা অ্যাসপিরেশন অফ জুলাই, অর্থাৎ আপনি বলতে পারেন অ্যাসপিরেশন অফ পিপল ইজ দ্যাট টু চেঞ্জ দিস বেসিক চেঞ্জেস। এটা আমরা বলতে চাচ্ছি যে আবার যেন কেউ স্বৈরাচার না হয়। সংশোধনে আপনারা মত দেননি, কিন্তু সংস্কার কমিটি এবং সংশোধনের জন্য কিন্তু কোনো কমিটি করার দরকার নেই। সংশোধন এমনি হতে পারে, অনেক বিলগুলা হয়েছে, কাজে এটা হতে পারে। কিন্তু হোয়াট দেয়ার ইজ এ কোয়েশ্চেন অফ সংস্কার, সেখানে অবশ্যই সংস্কার কমিটি হইতে হবে। এখানে দেখেন, আমরা যখন সংসদ সদস্য নির্বাচিত হলাম, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হলো। সেই চিঠিতে বলা হলো যে আপনারা 2টা শপথ নেবেন, এবং আমাদেরকে সেভাবে 2টা শপথ আমাদের নেওয়ার জন্য আমন্ত্রণ জানালো। আমরা 2টা শপথ নিলাম। হ্যাঁ, এই যে ইলেকশন কমিশনের চিঠি তো আসছে আমাদের কাছে। সো দ্যাট সেম চিঠি অলসো ওয়েন্ট টু বিএনপি and others party or individual, those who elected as a member of the parliament. তো সেখান থেকে তো ব্যতিক্রমটা হয়ে গেল আর কি। জি, ধন্যবাদ মোহাম্মদ সাইফুল আলম খান মিলন। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একই প্রসঙ্গে আসতে চাই যে সংস্কার পরিষদের দাবিতে রাজপথে অনড় বিরোধী দলীয় জোট, কিন্তু সংবিধানে সংশোধনী বিশেষ কমিটিতে নাম না দিয়ে সংস্কার কমিটিতে সদস্য দেবে বলে জানাচ্ছে। এই ক্ষেত্রে কি বিরোধী দলের যে দাবি, এটা কি শুধু শব্দগত পরিবর্তন বলে আপনি দেখেন, নাকি আসলে কিছুটা সরে গেছে দাবিতে? ওকে, আমি একটু আমার অবস্থানটা ব্যাখ্যা করে তারপর এই জায়গায় আসি। আমি মনে করি যে গণভোটের যে রায় ছিল, এবং একই সাথে হচ্ছে গণভোটে খুব স্পষ্টভাবে যে আপনার পরবর্তী যে সংসদ, তাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার সেটা দেওয়ার, এবং সংবিধান সংশোধন পরিষদ, সংস্কার পরিষদ যেটা করার, আই থিঙ্ক এইটা অ্যাকসেপ্টেড, এইটা হচ্ছে গিয়ে করা হয়েছে, এবং আই থিঙ্ক বিএনপির হচ্ছে গিয়ে সেটা মেনে নেওয়া উচিত ছিল, নাম্বার 1। এখন কিন্তু আমি আসলে সত্যিকার অর্থে জামাতের, আমি যেটা বললেন, আমি কনফিউজড এই কারণে যে আসলে উনি যদি বলতেন যে আসলে সংস্কার পরিষদ, উনি সেটা বলেননি। উনি বলেছেন যে কমিটির নাম সংশোধন কমিটি না হয়ে সংস্কার কমিটি। এইটাতে আসলে কি পার্থক্য হবে আমি পরিষ্কার, এই প্রশ্নটাই আমি আসলে এখানে আসলে যদি এটা কমিটির মাধ্যমে হয়, আপনি যদি, কারণ আমাদের বিপদটা কোথায় ছিল? বিপদটা ছিল হচ্ছে এরকম, আমরা অতীতে দেখেছি যে আপনি সংবিধান সংশোধন করেছেন, অ্যান্ড দেন সেটা হচ্ছে গিয়ে কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, এবং সেই সংশোধনটা বাতিল হয়ে গেছে, এবং সেই কারণেই হচ্ছে গিয়ে আপনার এটার একটা লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার কথা ছিল, যেটা হচ্ছে গিয়ে এই সংসদের থাকবে। সো সেইটা হচ্ছে গিয়ে দাবিটা। এখন ধরা যাক আপনি একটা কমিটি করছেন, এখন সেই কমিটির নাম যদি আপনি সংস্কার কমিটি দেন, তাতে কি যায় আসে?
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই কমিটির যদি হচ্ছে গিয়ে এখন ধরা যাক বিএনপি রাজি হলো, যে বিএনপি বললো যে আমি নাম চেঞ্জ করে সংশোধন কমিটির জায়গায় একটা সংস্কার কমিটি বললাম, অ্যান্ড দেন সংস্কার কমিটির ওনারা বসে মিটিং করে ওনারা এই চেঞ্জগুলো আনলেন, সেগুলো আমরা পার্লামেন্টের মাধ্যমে পাশ করিয়ে নিলাম। তো তাহলে কি গাঠনিক ক্ষমতা চলে আসলো? সেটা তো আসলো না। সো আমি আসলে ওনার এই বক্তব্যে আমি কোনো ক্ল্যারিফিকেশন আমি দেখিনি যে এক্স্যাক্টলি হচ্ছে কি উনি কী হিসেব করেছেন। কারণ এইটা ওই যেটা বললাম যে আপনার এই গাঠনিক ক্ষমতা এবং সংবিধান সংস্কার পরিষদের যেইটা, সেটা থেকে উনি সরে আসছেন কি না সেই জায়গাটা হচ্ছে কি আমার কাছে পরিষ্কার। অ্যান্ড দেন আবার যে আন্দোলনের কথা বলছেন, সেখানে হচ্ছে গিয়ে কি আপনাকে না একটা কেস মেক করতে হবে, যেটা বললাম যে আমরা অনেকেই আই এগ্রি যে এই সংবিধান সংস্কার পরিষদের সেটা দরকার, কিন্তু সেটাতে আসলে হচ্ছে কি আপনি কিভাবে নেগোসিয়েশন করছেন সেটা করতে পারবেন কিনা আমি এখনো পুরোপুরি নিশ্চিত নেই ওই জায়গাটাতে। জি, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আরেকটি প্রসঙ্গে আসি। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনজনের জন্যই বলছি বিষয়টি। সড়ক পরিবহন, সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন যে ফতুল্লায় পদ্মার রেল লাইনের নিচ থেকে মাটি সরানোর বিষয়টি প্রকৃত অর্থে মাটি সরানো না, এটা আসলে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে, এমন একটি কথা বলছেন। এই ঘটনা আসলে সরকারের কোনো দায় দেখেন কিনা, আসলে প্রয়োজন ছিল কিনা কাজটি করা? কারা নিচ্ছে মাটি সরা নিচ্ছে কারা? জি, আসছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং পরবর্তীতে আমাদের সড়ক মন্ত্রী দায় স্বীকার করেছেন, সড়ক মন্ত্রী বলেছেন। না, এখানে আরেকটা ব্যাপার আছে। আমি আবার হচ্ছে কি আমি খুব খানিকক্ষণ আগে বোধহয় সংবাদে দেখলাম যে এটা নিয়ে যে উদ্বেগটা হয়েছে সেটার ভিত্তিতে মাটি সরানোর কাজটা বন্ধ করা হয়েছে। সো সেটা তার মানে তো হচ্ছে কি তার মানে তো হচ্ছে এটা কনসার্নের একটা বিষয় ছিল। আমার কাছে যেটা মনে হয় যে মন্ত্রী সাহেব যে কথাবার্তাগুলো এসে বলেন, অনেক সময় না খুব দ্রুত কথাগুলো চলে আসে। কারণ যদি এই কাজটাকে বন্ধ করা হয়, এটা একটা উদ্বেগজনক ব্যাপার ছিল, যেটার কারণে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত এটাকে বন্ধ করা হয়েছে। তাহলে এইটা তো তার যে প্রথম যে বক্তব্য সেটার সাথে তো কন্ট্রাডিক্ট করছে। সো উনারও খোঁজ খবর নিয়ে যদি এইটা সেই উদ্বেগের জায়গা থেকেই বন্ধ করা হয়েছে, তাহলে তো দেয়ার ওয়াজ সামথিং ইন ইট যেটার কারণে এটা বন্ধ করার দরকার পড়েছিল। আর যদি না হয় তাহলে সেই এক্সপ্লেনেশনটাও তো হচ্ছে কি আসার কথা। সো ওই জায়গাটাতে হচ্ছে কি আমার ধারণা একটা বড় ধরনের ঝামেলা হয়ে যাচ্ছে বারবার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যের কাছে। সাইফুল আলম খান মিলন, একই প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে। সমালোচনার বিবেচনায় যে পদক্ষেপ নিল সরকার, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি দুইভাবে দেখি। প্রথম কথা হলো যে আমি অধ্যাপকের সাথে একমত যে মন্ত্রীকে চট করে সব কিছুর সাথে সাথে বলতে হবে জরুরি না। ওনার তো টোটাল একটা ইনস্ট্রুমেন্ট আছে, ইউ ক্যান চেক ইট অ্যান্ড গেট ব্যাক টু হিম। আসলে পরে উনি মন্তব্য দিলে ভালো হইতো, কারণ উনি একবার দিয়ে আর একবার পরিবর্তন করলেন, এটা ওনার পজিশনকে একটু শ্যাকি করে ফেলেছে। আর দ্বিতীয় কথা বলবো যে এখানে প্রকৃত প্রস্তাবে মাটি সরাইয়া সেখানকার স্ট্রাকচারাল চেঞ্জ হলে দ্যাটস এ ভেরি ব্যাড থিং। অ্যান্ড সকল পক্ষকেই সেখানে অবশ্য প্রোটেক্ট করতে হবে। আমাদের ন্যাশনাল যেগুলা আছে, লাইফ লাইনে, রেল লাইন ইত্যাদি, এগুলো তো রক্ষা করা অতি জরুরি আর কি। জি, ধন্যবাদ। আজিজুল বাড়ি হিলাল, নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া এবং খুলনার ডুমুরিয়া নদী পুনঃখনন কাজে উত্তোলিত মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা, এই দুটি ঘটনাতেই সমালোচনার পরে সরকারের পক্ষ থেকে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম তিনি বলেছেন যে এই বিষয়টি আসলে প্রকৃত অর্থে মাটি কাটা নয়। কিন্তু তাহলে যদি তা নাই হবে, অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়ার আসলে প্রয়োজন ছিল কিনা, এই বিষয়টি নিয়ে যদি আপনার মন্তব্য বলেন। আমার মন্তব্য হলো যে সরকার যখন জানতে পারলো বা প্রশাসন যখন জানতে পারলো তখন তো বন্ধ করলো। এখন মন্ত্রী মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন যে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে না, কি বলছেন মন্ত্রী মহোদয়? তিনি বলেছেন যে মাটি সরানোর বিষয়টি প্রকৃত অর্থে মাটি কাটা নয়, সেতু নির্মাণ কাজের সময় প্রয়োজনীয় অবকাঠামো অস্থায়ী বাধা তৈরির জন্য কিছু অতিরিক্ত মাটি রাখা হয়েছিল, অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে, এমন কথা বলা হচ্ছে। কিন্তু যেটি কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, কিন্তু সেটা কি জনগণ সরালো না ওই আপনার ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সরালো? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি মন্ত্রীর বক্তব্যকে এখনো সাপোর্টও করছি না, আবার রিগ্রেটও করছি না। আমি বলছি মাটির সরালো কে, জনগণ না ওই ঠিকাদারি প্রতিষ্ঠান না সরকার? আপনার বক্তব্যে বোঝা যাচ্ছে যে ঠিকাদারি প্রতিষ্ঠান সরিয়েছে অতিরিক্ত মাটি যেটা
এখন মন্ত্রী হয়তো এই বক্তব্য যখন সঠিক না, যেহেতু ওই যে প্রশাসন আবার যা বন্ধ করে দিয়েছে, যদি মাটিটা আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান সরাতো, যে এক্সট্রা মাটি রয়ে গেছে, তাই তো তার নিয়ম অনুযায়ী সরাচ্ছে। কিন্তু যখন প্রশাসন বন্ধ করেছে তাহলে সেটা অনিয়ম ছিল, তাই তো? সেটা বলবো। তাই মন্ত্রীর এই বক্তব্যটা নিয়ে আমাদের টকশোতে এইসব আলোচনার এটা সারা দেশে যে সমস্ত জিনিস হচ্ছে সরকারের কানে আসছে, যদি সরকার বন্ধ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এই রকম কর্মকাণ্ডের পরে সরকার যদি বাধা দিয়ে থাকে, সেটা ভালো উদ্যোগ, এটা আমরা শুরুতেই বলে নিয়েছি, সমালোচনার মুখে বাধা দেওয়ার বিষয়টি। কিন্তু এই ঘটনাগুলো আসলে হচ্ছে কেন? একটা প্রকল্প, এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা সে বিষয়টি ভাবা হচ্ছে কিনা? এটা তো শুনুন, আমি যখন প্রশাসনের নজরে আসলো, সরকারের নজরে আসলো, তখন তো বন্ধ হলো, পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চয়ই বন্ধ হলো। এখন যারা মাটিটা সরিয়ে নিল, নিশ্চয়ই তাদের ব্যবস্থা নেওয়া হবে। এখন আপনার যদি ব্যবস্থা নেওয়া না হয়, মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে ওই মাটিটা আপনার ওই পিলার বা ব্রিজের সংযোগ সেতুর কোনো ক্ষতি করছে না, এটা হয়তো তিনি বলছেন, এটা আমি জানি না, আমি এখনই শুনলাম নিউজটা। সুতরাং এইটা আমার কাছে খুব একটা বড় নিউজ না যে এটা নিয়ে আপনার একটা সরকারের একটা ডিপার্টমেন্টকে মেলাইন করে দিতে হবে। আমাদের এর থেকে অনেক বড় বড় ইস্যু আছে, যেমন এই যে জুলাই সনদ, গণভোট নিয়ে যে বক্তব্য এতক্ষণ আমি শুনলাম, আমার কাছে মনে হলো যে এটা আমি এতদিন বলতাম ক্লিশে, মানে গতানুগতিক কথা, বলতে 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 সম্বন্ধে এখন আমার কাছে মনে হচ্ছে জিবারিশ, মানে অর্থহীন কথা, বাহুল্য কথা। কোনটা অর্থহীন কথা? এই যে যেখানে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি কমিটেড, এবং দেখেন এই বাস্তবায়নটা কিভাবে করব তার জন্য আমরা কমিটির প্রস্তাব দিয়েছি, জামাত ইসলাম আজকে রিজেক্ট করলো। তাহলে কোথায় আন্তরিকতা জুলাই সনদ বাস্তবায়নে? বলছেন আসিফ মোহাম্মদ শাহান স্যার বলছেন, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান স্যার বলছেন যে কনস্টিটিউটিভ বডি বা সংবিধান সংস্কার পরিষদ, এই সংবিধান সংস্কার পরিষদ ইকুইভ্যালেন্ট টু গণপরিষদ। আমরা গণপরিষদের কোনো ভোট করিনি, আমরা গণপরিষদের কোনো ভোট করিনি, আমরা করেছি রেফারেন্ডামে কিন্তু ছিল না, রেফারেন্ডামে ছিল 4টা ইস্যু। না শুরুতে কিন্তু ছিল না, যে আপনি বলছেন যে জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এই যে আদেশটা, এই আদেশটা কনসেনসাস কমিটি একাই করেছে। এটার সাথে জামাতের সম্পর্ক আছে কিনা আমি জানি না, আমাদের তো ছিলই না, এনসিপিরও ছিল কিনা আমি জানি না, এটা উনি একা করেছে। তারপরেও এই গণভোট আদেশের মূল বক্তব্য হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই তো গণভোটের মূল স্পিরিটটা কি আপনি বলেন, যা কিছু লেখা থাকুক, যে বাস্তবায়ন করতে হবে জুলাই চার্টার, এই 85টা পয়েন্ট আপনাকে বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটাও জুলাই সনদ ক্লিয়ারলি লিখে দিয়েছে, কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা আমরা জানি যে 1 থেকে 47 পর্যন্ত সংবিধান অ্যামেন্ডস করতে হবে। অ্যামেন্ডমেন্টকে যদি আপনি সংস্কার বলেন, আমরা সেই সংস্কারে রাজি আছি। অ্যামেন্ডমেন্টস, এভরি অ্যামেন্ডমেন্টস ইজ এ রিফরমেশন। আপনি রিফরমেশন বলতে কি আমূল সংস্কার, একদম র্যাডিক্যাল চেঞ্জ, সংবিধানকে উলটপালট করে দেবেন তা তো না। আপনি বিভিন্ন সংশোধন, বিভিন্ন আর্টিকেল, সাব আর্টিকেল, এগুলো যদি অ্যামেন্ডস করে তাহলে এটা সংস্কার। তা বলা হচ্ছে জুলাই সনদে 1 থেকে 47টা যে আর্টিকেল মানে দফা আছে, এই দফাগুলোকে সংশোধন করতে হবে, জুলাই সনদ বলছে। এবং 47-এর পরেরটা সেটা নির্বাহী আদেশ দেবেন না, বিরোধী দল বলে দিয়েছে, বিরোধী দল থেকে কোনো প্রতিনিধি দেওয়া হচ্ছে না। শাহান খুব ভালোই বলছেন ভাই, আপনি যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সংশোধনকে যদি আপনি সংস্কার মনে করেন, আমরা তাতে রাজি, আমরা খুশি। আমাদের আপনি সংবিধান সংশোধন করতেই হবে, সংস্কার করবেন কিভাবে? একটা যেটা মানে প্রবলেম যেটা থেকে যাচ্ছে এটাতে, মানে ওই যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের, যেমন যে বেসিক্যালি আপনি জুলাই সনদ যখন বাস্তবায়ন করবেন, আপনি উচ্চ কক্ষ নিয়ে আসলেন, তাহলে তো হচ্ছে কি আপনি স্ট্রাকচারালি যে চেঞ্জটা আনলেন, সেটা তো ওই যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের যেই মূলনীতিতে এর আগে আমরা দেখেছি যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টগুলো বাতিল হয়ে গেছে। সো আপনি যে চেঞ্জটা করবেন সেটাও তো সেই একই ঝুঁকিতে থাকবে, যেটা থেকে বাঁচার জন্য এই গণপরিষদের কথাটা বা সেটা বলা হয়েছে। এইটাকে আপনি কিভাবে গণপরিষদে ওত নিতে হবে, এটা তো আপনার আমাদের আগের থেকে জানায়নি। আর গণপরিষদে ওত নেই, তাইলে কি আপনার প্রথম ওতটাকে নালান হয় না? আমি বলছি যে আমি যদি গণপরিষদে ওতটা নিতাম, তাহলে কি আমাদের প্রথম ওতটা, আমি যে সংসদ এই ওতটা আপনার বাতিল রিভোক্ট হয়ে যায় না, নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় না?
আপনি দ্বিতীয় গণপরিষদে ওই যে বললো যে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার কি এখতিয়ার রাখে আমাদের, যে আমরা কোথায় শপথ নেব শেষের দিকে রয়েছে, একেবারে আমরা শেষ শপথ নেব পর্যায়ে রয়েছে। আমাদের সংসদ সদস্যের উপর। মোহাম্মদ সাইফুল আলম আপনি খান মিলন কিছু যোগ করতে সংস্কার করতে গেলে আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে। জুলাই সনদ যা লিখছে তাই তো করবেন আপনি। আপনি নিজে নিজে এখন বানাচ্ছেন, এখন এই জুলাই সনদ বাস্তবায়ন করতে যে আপনি কমিটির লোক দিচ্ছেন না, অর্থাৎ আপনি ইচ্ছা করে এখন এই আন্তরিকতা না দেখিয়ে আপনি রাষ্ট্রপতিতে এজিটেশন করতে চাচ্ছেন, যেটা আপনি করেন যদি জনগণ জাজ করবে যে কাদের বক্তব্য সঠিক। এবং এবারের সংবিধানে এটা আলোচনা হচ্ছে ভাইব্রেন্ট, এবারের মতো ভাইব্রেন্ট সংসদ আপনি অতীতে কখনো দেখেন। ধন্যবাদ এত আলোচনা। বাড়ি হেলাল, ধন্যবাদ। মোহাম্মদ সাইফুল আলম খান মিলন, আপনি একেবারে শেষ পর্যায়ে রয়েছে কিছু আমি যোগ বলছিলাম করতে যে চান? আসলে যেটা আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন যে আর কি আপনি যদি একভাবে কোনো চেঞ্জ নিয়ে আসেন দেন ইট উইল এগেইন চ্যালেঞ্জ ইন দি কোর্ট, সেটা কিন্তু এখন নাল অ্যান্ড ভাইড হয়ে যাবে। কারণ বেসিক চেঞ্জের কথা এখানে আছে আর কি, যে বিস্তারিত সময় নাই। এবং অ্যাকচুয়ালি জুলাই চার্টারে এনসিপি তো অনেক পরে স্বাক্ষর করছে, কিন্তু মেজর পার্টি হিসাবে জামায়াত এবং বিএনপি স্বাক্ষর করেছে বৃষ্টি ভেজা ওপেন দক্ষিণ প্লাজায়। দ্যাট ওয়াজ নট অনলি observed by the nation but also international people also there. তো সেখানে ছিলেন, এখানে একটা কথা বলি যে এই যে আমাদের সালাউদ্দিন সাহেব বহুগুণে গুণান্বিত, তো উনি বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তা আসলে বহু আগে সে আদর্শ লিপি পড়েছিলাম, আদর্শের সেই অক্ষরগুলো হয়তো ভিন্ন ভিন্ন এখন আর কি। তো আমরা কিন্তু এখনো অপেক্ষায় আছি। সো বিএনপি হ্যাভ এভরি স্কোপ টু কাম উইথ দি প্রপোজাল যে আমরা এটা আনতে চাচ্ছি।